নমস্কার এভরিওয়ান, চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের মার্কেট দিয়ে। সকল মার্কেট প্রেমী বন্ধুদের, ইনভেস্ট বন্ধুদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, খুলে নিয়েছে আজকের মার্কেট স্ক্রিন। আজকের মার্কেট সিচুয়েশন যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের নিফটি ফিফটিতে খুব দারুণ একটা পজিটিভ সাইড আপ মুভ, অর্থাৎ উপরের দিকে আপ মুভ দিয়েছে 283 পয়েন্টের 1.24%। এছাড়াও নিফটি মিড ক্যাপে সেখানে ছিল 327 পয়েন্টের মতো, অর্থাৎ 0.64% পজিটিভ মুভ। আর স্মল ক্যাপেও খুব ভালো মুভ ছিল, 110 পয়েন্টের মতো, 0.17% মতো। আর নিফটি ব্যাংকে ছিল 0.72% মতো, 360 পয়েন্টের একটা আপ মুভ। এছাড়াও আমাদের সেন্সেক্সে ছিল 1.19% মতো, অর্থাৎ 899 পয়েন্টের খুব দারুণ একটা পজিটিভ আপ মুভ। আর যদি আজকের স্টক ডিক্লাইন আর অ্যাডভান্সের সংখ্যা দেখে নিই, আজকে মার্কেটে টোটাল কোম্পানির মধ্যে 1597টা কোম্পানি উপরের দিকে অর্থাৎ আপ মুভের দিকে গেছে, আর 886টা কোম্পানি নিচের দিকে অর্থাৎ ডাউন মুভের দিকে গেছে। এরপর চলে যাই আজকের একটু সেক্টরিয়াল পারফরমেন্সে। তো আজকে সেক্টরিয়াল পারফরমেন্সে যদি চলে যাই, আমরা সেখানে দেখে নেব। এক মিনিট দেখুন, আজকে সেক্টরিয়াল পারফরমেন্সও খুব দারুণ ছিল, দেখতে খুবই ভালো লাগছে, সব গ্রিন গ্রিন। দেখুন তার মধ্যে নিফটি অটো ছিল সবচেয়ে উপরে 1.42%। এছাড়াও নিফটি এফএমসিজি সেকেন্ড পজিশনেই ছিল 1.29%। নিফটি আইটিও ছিল 1.25% মতো। এছাড়াও নিফটি মিডিয়া ছিল 1.22%। এছাড়াও নিফটি মেটাল 1.15%। নিফটি রিয়ালিটিতে ছিল 1.07%। আর নিফটি ফার্মাতে ছিল 0.92%, 1 পয়েন্টের কাছাকাছি আপ মুভ। এছাড়াও নিফটি এনার্জিতেও আপ মুভ ছিল 0.81% মতো। আর নিফটি ব্যাংকেও ছিল 0.72% মতো আপ মুভ। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসে একদম সামথিং, অর্থাৎ ফ্ল্যাট টু পজিটিভ বলা যায়, 0.7% মতো আপ মুভ। এছাড়াও ছিল নিফটি পিএসইউ ব্যাংকে 0.42%, আর নিফটি মিড ক্যাপ সিলেক্টে ছিল 0.11% মতো আপ মুভ। ঠিক আছে, এটা ছিল আজকে সেক্টরিয়াল পারফরমেন্স। এরপর যদি আমরা চলে যাই আজকের টপ গেনার টপ লুজারে, তো সেখানে গিয়ে আমরা কি দেখতে পাবো দেখুন। আজকে টপ গেনারে ছিল যে কোম্পানিগুলো, তার মধ্যে রাজেশ এক্সপোর্ট ছিল সবচেয়ে ভালো টপ মুভার টপ গেনারের লিস্টে, অর্থাৎ 18%-এর উপর একটা সুপার জাম্পিং ছিল। এছাড়াও আর এই জিমে সেখানেও ছিল 11%-এর কাছাকাছি একটা আপ মুভ। স্পার্কে ছিল 11%-এর কাছাকাছি একটা আপ মুভ। এসসিআই ছিল 9.77% মতো আপ মুভ। এছাড়াও কেইসি ইন্টারন্যাশনালে ছিল 8.5%-এর খুব দারুণ একটা গেনিং। আর যদি টপ লুজারে দেখে যাই, এখানে একটু ইন্টারেস্টিং। তো এখানে দেখুন বেশিরভাগ কোম্পানি আপনি দেখবেন যেগুলো আজকে টপ লুজার হিসাব ছিল, তার মধ্যে বেশিরভাগ কোম্পানি যদি দেখেন কোন সেক্টরের কোম্পানি, যে সেক্টরটা আজকে মার্কেটের বেশিরভাগ ইনভেস্টারদের পোর্টফোলিওতে প্রায় থাকেই একটা করে হলেও ভালো স্টক। তো আজকে পোর্টফোলিওর অবস্থা এই সেক্টরের স্টকগুলো একটু খারাপ করে দিয়েছে। তো আজকে মার্কেট যেভাবে চলেছে, আজকে আমাদের পুরো ব্রডার মার্কেট খুব ভালোভাবে চললেও আমার মনে হয় আজকে সবার পোর্টফোলিওতে খুব একটা দারুণ গেনিং দেখা যায়নি। তার কারণ আজকে মার্কেট একটু ভলিটাইলও ছিল, কারণ প্রথমের দিকে মার্কেট ভালোভাবে খুললেও মাঝখানে নেমেছিল অনেকটা নিচে, তারপর সেখান থেকে নিফটি স্মল ক্যাপ আর নিফটি মিড ক্যাপকে উপরের দিকে নিয়ে যেতে বায়ারদের একটু সময় লেগেছে। তো কারোর পোর্টফোলিওতে যদি আজকে ভালো গেনিং হয়ে থাকে, সেটা খুবই ভালো খবর। আশা রাখছি পোর্টফোলিও আজকে সবার সুস্থ সবলই ছিল, পোর্টফোলিওতে আজকে খুব বেশি লস দেখতে পাবে না, অন্তত পক্ষে যারা পেনি স্টক ছাড়া বা খুব আনপপুলার স্মল ক্যাপগুলো ছাড়া যারা মোটামুটি একটু ভালো মিড ক্যাপ আর লার্জ ক্যাপে ইনভেস্টেড আছে, তাদের পোর্টফোলিওর কথা বলছি। তো দেখুন আজকের যদি মেন টপিকটা চলে আসি, আজকের মেন টপিকটায় কেইআই ইন্ডাস্ট্রি, সে কি ছিল 12%-এর একটা খুব বড় সড়ো ডাউনফল, প্রায় 13%-এর কাছাকাছি, 12.5%। এছাড়াও পলিক্যাপ ইন্ডিয়াতে ছিল আজকে 6.53, 6.5%-এর একটা বড় সড়ো ডাউনফল। বিজয়াতে ছিল 6%-এর একটা ডাউনফল। আর এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 4.5%-এর মতো ডাউনফল। এছাড়াও দেখুন ফিনোলেক্স কেবিলেও আজকে 4.5%-এর মতো খুব বড় সড়ো একটা ডাউনফল। তো কী কারণে এই ডাউনফল আর এই সেক্টরটার সমস্ত স্টক একসাথে কেন পড়ে গেল, সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো যারা মার্কেটে অলরেডি সবসময় মার্কেটকে ট্র্যাক করেন, আশা করছি তারা খবরটা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য, আর যারা মোটামুটি মার্কেটকে ট্র্যাক করেন বা মার্কেটে সবসময় থাকেন, তাদের জন্য কিছু ইনফরমেশান আমি দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, 1 মাসের জন্য সাবস্ক্রাইব করে দেখুন, কন্টেন্ট ভালো লাগবে, আশা করছি নিরাশ হবেন না। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক।
তো আজকের মেন টপিকে যাওয়ার আগে আরেকটা ছোট্ট ডেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন আজকের বাইং সেলিংয়ের চার্টটা আমি খুলে নিয়েছি আপনাদের কাছে। আজকের বাইং সেলিংয়ের চার্টটা যদি আমরা দেখি তো সেখানে আমরা কি দেখতে পাবো, আজকে ব্যক্তিগতভাবে অন্তত আমি একটু নিরাশ হয়েছি। তার কারণ এতদিন ধরে একটানা এফআইআই বিক্রি করে গেলেও ডিআইআই অন্তত কিনে যাচ্ছিল তার সপক্ষে। আজকে বরং সেই আমাদের ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টরদের টক্কর দিয়েছে এফআইআই। কারণ আজকে এফআইআই বাইং করেছে বেশি, ডিআইআই তারই বিপক্ষে সেল করেছে। তো দেখুন 3,239 কোটি টাকার বাইং করেছে এফআইআই, আর আমাদের ডিআইআই 3,136 কোটি টাকা সেল করেছে। ঠিক আছে, তো নেট বাইং এই হিসাব অনুযায়ী 103 কোটি টাকার, তো নেট বাইং প্লাস ছিল, পজিটিভই ছিল। এফআইআই আবার মার্কেটে ফিরছে, আবার বাইং স্টার্ট করেছে, এটা খুব ভালো একটা সংকেত। চলুন চলে যাওয়া যাক আজকের মেন টপিকে। তো আজকের ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের যে কটা ভালো ভালো স্টক আছে প্রায় সকলেই আজকে খুব নিচের দিকে পড়ে গেছে। তার সবথেকে বড় কারণটা কি? তার সবথেকে বড় কারণ সেটা হলো এই ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন আদানি, গৌতম আদানি, স্যার গৌতম আদানি, তিনি এই সেগমেন্টে অর্থাৎ এই সেক্টরে এন্টার করতে চলেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্যানিক খবর, যেটার কারণে আজকে বড় বড় ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের স্টকগুলো এত মারাত্মকভাবে ফল করেছে। ঠিক আছে, তো আমাদের গৌতম আদানি বা আদানি গ্রুপ এই সেগমেন্টে জেবি গ্রুপের সঙ্গে বা জেবি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এন্টার করতে চলেছে। তো কিছুদিন আগেই একটা খবর এসেছিল, সেখানে আদিত্য বিড়লা গ্রুপ সে এই সেগমেন্টে এই সেক্টরে এন্টার করেছিল। ঠিক সেদিনেও ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের এই স্টকগুলো খুব মারাত্মকভাবে ফল করেছিল। তো আজকেও এই খবরটাতে প্যানিক হয়, আর প্যানিক হওয়ার পর ইনভেস্টারদের মনে একটা ভয় চলে আসে, ইনভেস্টাররা হু হু করে বিক্রি শুরু করে। কারণ এত বড় দিগ্গজ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই মার্কেটে আসছে মানে তিনি মার্কেট শেয়ার খেয়ে নেবেন, বাকি কোম্পানিদের ক্ষতি হতে পারে, এই একটা ভয় বা আশঙ্কা নিয়ে ইনভেস্টাররা বেরিয়ে যাচ্ছে। আসলে কি সত্যি এই ভয়টা পাওয়া উচিত নাকি পাওয়া উচিত নয়? পাওয়া উচিত না হলে কেন পাওয়া উচিত নয় সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক। চলুন দেখে নিই। তো দেখুন, প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে এই সমস্ত বড় বড় গ্রুপগুলো এই ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরে এন্ট্রি কেন করতে চাইছে, এই সেগমেন্টে এন্ট্রি কেন করতে চাইছে। সহজ ভাষায় যদি আমরা মনে করি তো অবশ্যই তারা এই সেক্টরে নিজেদের বিজনেসে এক্সপ্যান্ড করতে চাইছে, এক্সপ্যান্ড করে এখান থেকে প্রফিট কামাতে চাইছে। তো এটা তো একটা গেল সাধারণ কারণ। তো আসল যে বড় কারণটা সেটা যদি আপনি একটু ডিটেলসে ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন, যে কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান সেই সেগমেন্টেই নিজের বিজনেস এক্সপ্যান্ড করে যেই সেগমেন্টে কিনা তার গ্রোথ অপরচুনিটি খুব বড় আছে। তো অবশ্যই এই সেগমেন্টে মানে এই ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরে এখন একটা হিউজ গ্রোথ অপরচুনিটি আছে, অর্থাৎ ফিউচারে এই সেগমেন্ট বা এই সেক্টর খুব দারুণভাবে জাম্প করবে, একটা রকেট শুট আপ হবে এই সেক্টরে। তার একটা বড় কারণ হচ্ছে দেখুন, আপনি যদি ভালো করে ভেবে দেখেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে কোনো কিছু যে কোনো কোম্পানি যেভাবেই কাজ করুক না কেন তার সেই কোম্পানির তারের প্রয়োজন পড়বেই, অর্থাৎ ওয়্যার বা কেবলের প্রয়োজন পড়বেই। তো ওয়্যার বা কেবলের প্রয়োজন যেখানেই পড়বে তো সেখানেই এই কোম্পানিগুলোকে প্রথম ইম্পর্টেন্স দেবে। বাকি যে সমস্ত কোম্পানিগুলো ডেভেলপমেন্ট করবে তারা সেই প্রজেক্টগুলো এই কোম্পানি, এই বড় বড় কোম্পানিগুলো, দিগ্গজ কোম্পানিগুলোর হাতে সর্বপ্রথম আসবে। ঠিক আছে, তো এখানে এই চারটাতে দেখুন ভালো করে যদি দেখেন তো অলরেডি কেবল অ্যান্ড ওয়্যার সেক্টরে পলিক্যাপ 20%, কেইআই 12%, হ্যাভেলস 8%, কেইসি ইন্টারন্যাশনাল সে 6%। এছাড়াও এই সমস্ত মেজর প্লেয়ারগুলো ছাড়াও এখানে যে ছোট প্লেয়ারগুলো আছে, এই যেমন ধরুন ফিনোলেক্স কেবল, আর কেবল, অ্যাঙ্কার, হ্যাভেলস, ঠিক আছে, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে
এই রকম শুধুমাত্র এই কয়েকটা কোম্পানি নয়, এছাড়াও কিছু এসএমই আছে, এএমএসএমই আছে, তারা মিলে মোট টোটাল 400টা কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে আছে। ঠিক আছে, তো এই 400টা কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও এই বড় কোম্পানিগুলো এতে এন্ট্রি নিতে চাইছে এই কারণেই, কারণ তারা এই সমস্ত বড় বড় কোম্পানির যে গ্রোথ অপরচুনিটিটা ইন ফিউচারে আছে সেই জায়গাটাকে ক্যাপচার করতে চাইছে। ঠিক আছে, তো দেখুন ভালো করে যদি আমরা ডিটেলসে দেখি, স্যার গৌতম আদানি ছাড়াও আমাদের ভারতবর্ষের আরও একজন বড় যে দিগ্গজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, উদ্যোগপতি, তিনি হচ্ছেন আমাদের স্যার, অর্থাৎ রিলায়েন্সের বর্তমান মালিক স্যার মুকেশ আম্বানি। ঠিক আছে, তো তার বিজনেস কতটা এক্সপ্যান্ডেড বিজনেস সেটা আপনারা এই চার্টটাতে দেখতেই পারেন। তো এটাকে পজ করে দেখতে পারেন কতগুলো ব্র্যান্ড তার আছে, কতগুলো কোম্পানি সে অলরেডি রান করছে। ঠিক আছে, তিনিও এইভাবে প্রত্যেকটা সেগমেন্টে তার আধিপত্য বাড়িয়েই চলেছেন। ভালো করে ভেবে দেখুন, টেলিকম সেক্টরে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল এদেরকে টক্কর দেওয়ার জন্য তিনি জিও নিয়ে চলে এলেন, খুব দারুণভাবে মার্কেটটা ক্যাপচার করে নিলেন। এর পরবর্তীতে কি করলেন, এর পরবর্তীতে আরও যে স্পেসগুলো ফাঁকা ছিল, ওটিটি স্পেসগুলো, যে ওটিটি স্পেসগুলো এর আগে ডেজনিপ কোম্পানি খুব দারুণভাবে চালাচ্ছিল, তার সেই জায়গাটাও ইনি ক্যাপচার করে নিলেন। ঠিক আছে, এখন সেটা জিও হটস্টার হয়ে গেছে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে তার আরও অনেক চ্যানেল আছে, আরও অনেক ব্র্যান্ড আছে। এরপর দেখুন ভালো করে যদি দেখেন, ব্র্যাভরেজ মার্কেটটা, যে কোলার মার্কেটটা, ড্রিঙ্কের মার্কেটটা, কোল্ড ড্রিঙ্কসের মার্কেটটা, সেখানেও তিনি এন্টার করে গেছেন। ক্যাম্পা কোলা আপনারা হয়তো কাছাকাছি দোকানে দেখতেই পাবেন, ডিস্ট্রিবিউশনশিপ অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও বর্তমানে অর্থাৎ আগামী দিনে যে আইপিএল চলবে সেখানেও তিনি কো প্রেজেন্টিং জায়গাটা কিনেছেন 222 কোটি টাকা দিয়ে। ঠিক আছে, তিনিও আস্তে আস্তে কেন এক্সপেন্ড করে যাচ্ছেন বিজনেস, তার কারণ আমাদের ভারতবর্ষকে 2030-এর বেসিসে যদি বিশ্বগুরু তৈরি করতে হয়, অথবা আমাদের ভারতবর্ষের ইকোনমিকে যদি আরও দারুণভাবে বুস্ট আপ করতে হয়, 4 ট্রিলিয়ন থেকে যদি 10 ট্রিলিয়নে নিয়ে যেতে হয়, সেখানে এই সমস্ত কোম্পানিগুলো বা এই সমস্ত সেক্টরগুলোর গ্রোথ অপরচুনিটি অনেক হাই আছে। তো সেই কারণেই এই সেগমেন্টগুলোতে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছেন। তো এই ক্ষেত্রে এখানে যদি আমরা ভালো করে বুঝি, ভালো করে ডিটেলসে ব্যাপারটা দেখি, তো এই যে আগের যে সমস্ত কোম্পানিগুলো যারা রেপুটেটেড ব্র্যান্ড অলরেডি বানিয়ে রেখে দিয়েছে, যেমন পলিক্যাব, কেইআই, ফিনোলেক্স, আর কেবল, এছাড়াও ছোট ছোট কোম্পানিগুলোর মধ্যে ডায়নামিক কেবল আছে, আরও বিভিন্ন রকম আছে, প্যারামাউন্ট কেবল কমিউনিকেশন আছে। ঠিক আছে, এই সমস্ত কোম্পানিগুলো খুব মারাত্মকভাবে একটা ব্র্যান্ড বানিয়ে রেখে দিয়েছে, তাদের সেই ব্র্যান্ডকেও টক্কর দেবে। ঠিক যেমন আদিত্য বিড়লা এশিয়ান পেন্টকে টক্কর দেওয়ার জন্য পেন্ট সেক্টরে ঢুকেছেন, ওপাস বিড়লা পেন্ট। ঠিক আছে, তো এইভাবেই তারা অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো যেখানে গ্রোথের অপরচুনিটি খুব হাই আছে সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন। তো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালোই, ইনভেস্টরদের জন্য অ্যাকচুয়ালি ভালোই। যত বড় বড় খেলোয়াড়রা আসবে, হয়তো কম্পিটিশান একটু বাড়বে, কিন্তু কম্পিটিশান বাড়বে মানে এই নয় যে এই সেক্টরের গ্রোথের টাইমটা শেষ হয়ে যাচ্ছে, তো এখান থেকে প্যানিক করে বেরিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু ঘষা মাজা প্লেয়ার আছে, ইনভেস্টর আছে, তারা এই সিচুয়েশানটাকে গ্র্যাব করবার চেষ্টা করে। এইরকম খারাপ খবরের সময় তারা সস্তাতে স্টকগুলোকে গ্র্যাব করবার চেষ্টা করে। এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন আমি দিচ্ছি না বন্ধুরা, তো আপনারা একটু রিসার্চ করে স্টাডি করে দেখতে পারেন। পরবর্তীতে ডিসিশান একান্তই আপনাদের, কারণ প্রফিটও আপনার, লসও আপনার। ঠিক আছে, তো চাইলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কিছু পরামর্শ বা সিদ্ধান্ত নিতে পারেন এই সম্পর্কে। তো এই সেগমেন্টটা নিয়ে ভালো করে যদি ভেবে দেখেন, এই সেগমেন্টে এখনও গ্রোথ অপরচুনিটি খুব হাই আছে। তো সেই বেসিসে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তো এই সেক্টর থেকে প্যানিক করে বেরিয়ে যাওয়ার তুলনায় এই সেক্টরে নিজেদের হোল্ডিং আরও বাড়ানো উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেটিভ কিছু টপিক নিয়ে ফিরে আসছি। তো কোনো স্টক নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে, কোনো স্টক সম্পর্কে জানার, তার ফান্ডামেন্টাল জানার, টেকনিক্যাল জানার, এছাড়াও অন্যান্য কোনো বিষয়ে মার্কেট নিয়ে যদি চর্চা করার থাকে, কমেন্ট বক্সে আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট অবশ্যই দেবেন। মার্কেটে থাকবেন, সুস্থ থাকবেন, ইনভেস্ট পর্যন্ত দেখতে থাকবেন।